আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি সাইফ মাহমুদ রাতুল, পড়াশোনা করছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নবাসের সাথে যুক্ত আছি মেন্টর হিসেবে। তো আজকে তোমাদের সাথে আমি এসএসসি ফিজিক্সের সপ্তম অধ্যায়, যেটা আমাদের তরঙ্গ শব্দ, এটা নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। তো আমাদের তরঙ্গ শব্দ যে চ্যাপ্টারটা, এটা খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আমরা একদম বেসিক থেকে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা যাক। তো আমাদের যে অধ্যায়ের নাম তোমরা দেখো, তরঙ্গ ও শব্দ। তো আমাদের শব্দটা মূলত তরঙ্গ দ্বারা সৃষ্টি হয়। তো শুধুমাত্র শব্দই যে তরঙ্গ তা নয়, আমাদের অন্যান্য অনেক ধরনের তরঙ্গ আছে। তো এই জন্যই তরঙ্গটাকে আলাদা বলা হয়েছে এবং শব্দটাকে আলাদা বলা হয়েছে। তো আমরা এর আলোচনা দেখব। প্রথমেই আমাদের এখানে আসে সরল স্পন্দন গতি। তো সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন, যেটা এই সিম্পল হারমোনিক মোশন বলতে কি বোঝায় দেখো, সরল স্পন্দন গতির সংজ্ঞা বা পর্যাবৃত্ত গতির সংজ্ঞা আমরা আমাদের এই গতির অধ্যায়ে পড়েছি। তো গতির অধ্যায়ে আমাদের বলা ছিল যে পর্যাবৃত্ত গতি কাকে বলে এবং সরল সন্ধিত স্পন্দন গতি কাকে বলে। তো আমাদের এই যে সরল সন্ধিত স্পন্দন গতি, যেটা এটা আমাদের এক ধরনের পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে গমন করে, তাহলে তার যে গতিটা তাকে বলা হয় সরল স্পন্দন গতি। এখন এই যে সরল স্পন্দন গতি, এখানে একটু শর্ত দিয়ে দিছে যে এখানে যদি তার টোটাল পথ, যেটা এখান থেকে এখানে আসতে যদি সময় লাগে, আমরা একটি বৃত্ত দিয়ে যদি একটু বুঝি, এই বৃত্তাকার পথে এইটা একটা এ বিন্দু। এই এ বিন্দু থেকে কোনো বস্তু যদি কোনো ব্যক্তি বা বস্তু যদি যাত্রা শুরু করার পর যদি একবার ঘুরে এই এতে আবার চলে আসে, তো তার যে সময়টা লাগবে, এই টোটাল সময়টাকে বলা হয় পর্যায়কাল। তো এই পর্যায়কাল যেটা, এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তো পর্যায়কালকে যখন আমরা টি দ্বারা প্রকাশ করি, তো সরল সন্ধিত স্পন্দন গতির সংজ্ঞায় বলা হয়েছে আমাদের যে এই যে পর্যায়কালের অর্ধেক সময় একই পথে যাবে, পর্যায়কালের অর্ধেক সময় যে পথে যাবে, তার মানে আমাদের এই দিকে যেতে সময় লাগবে আমাদের টি/2। ওকে, এবং বাকি অর্ধেক সময়, বাকি যে টি/2, সেটা আমাদের একই পথে বিপরীত দিকে আসবে। তো একই পথে বিপরীত দিকে যে আসতে যে সময়টা লাগবে, সেটা হলো টি/2। তো আমাদের পর্যায়কালের অর্ধেক সময় লাগবে টোটাল। শুধু শর্তই হচ্ছে যে প্রথম অর্ধেক সময় যাবে একই পথে এবং বাকি অর্ধেক সময় যাবে একই পথে বিপরীত দিকে। তো এটাকে বলা হয় আমাদের সরল সন্ধিত স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি। এখন এই সরল স্পন্দন গতির আমরা এই যে একটা বৃত্তাকার পথের ক্ষেত্রে দেখলাম, এই যে বৃত্তাকার যে পথটা, এটাকে যদি আমরা কোনো ব্যক্তি যদি ঘুরতে থাকে, মানে অতিক্রম করতে থাকে এই পথটা, তাহলে মনে হবে কি এই যে এই বিন্দুটা, এটাকে সে একই দিক থেকে বারবার অতিক্রম করে। কিন্তু এই বৃত্তাকার পথটাকে যদি আমরা একটু অন্য অ্যাঙ্গেলে দেখি, বৃত্তাকার পথ সেম থাকবে, কিন্তু এটাকে আমরা দেখার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিলাম, ফলে এটা আমাদের উপবৃত্ত হয়ে গেল। এখন এই যে উপবৃত্ত যে জিনিসটা, এটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে দেখতেছি, বৃত্তটাকে অ্যাঙ্গেল করে দেখতেছি, এটা হলো আমাদের এ বিন্দুটা। ক্লিয়ার? তো এই অ্যাঙ্গেল আরেকটু যদি আমরা অ্যাঙ্গেল করে দেখি, এই বৃত্তটাকে যদি আমরা অ্যাঙ্গেল করতে করতে একদম সাইড থেকে দেখি, তাহলে আমরা এরকম একটা সরল রেখার মতো দেখব, বৃত্তের একটা সাইড দেখব শুধুমাত্র অ্যাঙ্গেল করতে করতে। তাহলে এখানে আছে এই বিন্দুটা, এটা হলো এই বিন্দু। তাহলে আমরা এই বৃত্তটাই ঘুরতেছি, বৃত্তটাও নিচে দেখাচ্ছি, এই বৃত্তটাকে আমরা সাইড অ্যাঙ্গেল করে দেখতেছি এখানে। তো এইটা হলো এ বিন্দু। যখন আমরা এই বৃত্তটা একদিক থেকেই ঘুরবো, তাহলে এই দিক থেকে যখন ঘোরা শুরু করে, তাহলে এই দিকে ঘুরতেছে। তাহলে ঘুরতে ঘুরতে এই যে অর্ধেক পথটা যখন আসে, এইখানে চলে আসে এই বিন্দুতে। এবার যখন সে এখান থেকে যেতে থাকে, তখন মনে হয় কি সে যেন বিপরীত পথে যাচ্ছে। আদতে সে একটা বৃত্তই ঘুরতেছে এবং একই দিক থেকে অতিক্রম করতেছে, কিন্তু আমাদের অ্যাঙ্গেল পরিবর্তন করার কারণে মনে হচ্ছে যে সে প্রথম অর্ধেক সময়টা যাচ্ছে একদিকে, বাকি অর্ধেক সময় যাচ্ছে বিপরীত দিকে। তো এই যে বিপরীত দিকের যে কনসেপ্টটা, আমাদের পর্যাবৃত্ত গতির যে একটু আপডেট যে ভার্সনটা বলা যায়, বা পর্যাবৃত্ত গতির বিশেষ যে ধরন, এটাকে বলা হয় সরল স্পন্দন গতি। তো এই সরল স্পন্দন গতি জিনিসটা আমাদের স্প্রিং দিয়েও বোঝা যায়। আমাদের যদি এরকম একটা স্প্রিং থাকে,
এরকম যদি একটা স্প্রিং থাকে, এই স্প্রিংটাকে যদি আমরা সামনের দিকে প্রসারিত করে ছেড়ে দেই বা পিছনের দিকে সংকুচিত করে ছেড়ে দেই, তাহলে দেখা যাবে স্প্রিংটা সংকুচিত প্রসারিত হচ্ছে। তাহলে এর যে টোটাল আমাদের এখানে এনে আমরা ছেড়ে দিব, এখানে এনে এখানে ছেড়ে দিব। তো এই থেকে যে এই পর্যন্ত দূরত্বটা, এই টোটাল যে দূরত্বটা আমরা এক্স ধরলাম, হ্যাঁ, এই টোটাল যে এক্স দূরত্বটা যখন আমরা ছেড়ে দিব তখন এর যে প্রত্যয়নী বল আছে, স্প্রিং এর ভিতরের যে নিজস্ব বলটা, এই প্রত্যয়নী বলের প্রভাবে পিছনের দিকে আসতে থাকবে, তাই না, পিছনের দিকে সরে আসবে। আবার একটি বলের কারণে সে মানে বিপরীতমুখী বলের কারণে আবার সামনে যাবে। তো এই যে একবার পিছনে আসতে এবং আরেকবার সামনে যেতে যে সময়টা লাগে, ওটাই হলো আমাদের পর্যায়কাল। তো এই পর্যায়কালের অর্ধেক সময় সে একদিকে আসতেছে, বাকি অর্ধেক সময় আরেক দিকে যাচ্ছে। এই জন্য স্প্রিং এর এই যে আমাদের গতিটা, এটাও একটা সরল সন্ধিত স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি। তো স্প্রিং এর ক্ষেত্রে আমরা যে বল প্রয়োগ করি, দেখো আমরা যে এখান থেকে এদিকে টানলাম, আমরা যে বলছি এদিকে টানছি স্প্রিংটাকে, তো আমরা একটা বল প্রয়োগ করছি, টানা মানে কি বল প্রয়োগ। তো আমরা বল প্রয়োগ করতেছি এই দিকে, এই বলের প্রভাবে স্প্রিং এর ভিতরে একটি বল বলের উদ্ভব হচ্ছে। যে বলের উদ্ভবটা হচ্ছে সে পিছনের দিকে কাজ করতেছে। আমরা যদি এই দিকে এফ পরিমাণ বল দেই, সে মাইনাস এফ বল তৈরি করতেছে নিজের ভিতরে। এই যে মাইনাসটা দ্বারা বোঝায় দিক। আমরা যদি সামনের দিকে তাকে প্রসারণ করি, সে পিছনের দিকে প্রত্যয়নী বল ক্রিয়েট করতেছে। তো এই যে প্রত্যয়নী বলের যে পরিমাণটা, এটা হবে আমাদের যে প্রয়োগকৃত বল, এই বলের সমান, কিন্তু দিকটা হবে বিপরীত। এই জন্য যেহেতু প্রত্যয়নী বলটা সমান, সেই জন্য এই বলটাই এফ বলা হয়। কিন্তু যেহেতু এর দিকটা বিপরীত, আমাদের প্রসারণের দিকের সাথে বিপরীত, এই যে এক্স হলো আমাদের প্রসারণ, এই প্রসারণের দিকের সাথে যেহেতু বলটা বিপরীত, এই জন্য এখানে মাইনাস কে এক্স আসে। আসলে এই জিনিসটা আমাদের প্রথমে এরকম ছিল, এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, বা এফ প্রপোর্শনাল টু আমরা এক্স বলতে পারি, এফ প্রপোর্শনাল টু এক্স। তো আমাদের এই প্রত্যয়নী বলটা হলো আমাদের সরণের বা এক্স এর এই সমানুপাতিক। তো আমরা যত সামনের দিকে প্রসারিত করব বা এর যত সরণ ঘটাবো, এর ভিতরে প্রত্যয়নী বলের পরিমাণও তত বৃদ্ধি পাবে। তো এই যে সমানুপাতিক জিনিসটা, এটাকে যদি আমরা একটু সমীকরণে আনতে চাই, সমীকরণে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা ধ্রুবক আনতে হয়। এই ধ্রুবক যেটা এখানে যে কে জিনিসটা, যে ধ্রুবক, এটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। এই যে স্প্রিং ধ্রুবক যেটা, এই কেটা যখন আনবো তখনই আমাদের এই সমানুপাতিক চিহ্নটা উঠে যাবে। তো তখন আমরা লিখতে পারবো এফ ইকুয়াল টু কে এক্স, হ্যাঁ, এফ ইকুয়াল টু কে এক্স। তো এফ ইকুয়াল টু কে এক্স, কিন্তু সমীকরণ আছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। কেন? কারণ আমাদের, আমি একটু আগেই বলেছি, আমাদের এই যে প্রসারণের দিক এবং প্রত্যয়নী বলের দিক পরস্পর বিপরীত দিকে, এই জন্য আমাদের এখানে একটা মাইনাস দিতে হয়। এখান থেকে আসে তোমাদের স্প্রিং এর প্রত্যয়নী বলের যে সূত্রটা, এই যে হুকের সূত্র, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। আশা করি এতটুকু তোমাদের বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো এরপরে আমরা একটি চিত্র দেখি বা একটি অ্যানিমেশন দেখি। এই যে অ্যানিমেশনটায় তোমরা এখানে একটি সরল দোলক দেখতে পাচ্ছ, তাই না, সরল দোলক। তো এই যে সরল দোলকের যে ব্যাপারটা, এই সরল দোলকটার কোনটাকে কি বলে আমরা একটু পরিচিত হই আসো। তো আমাদের সরল দোলকের ক্ষেত্রে আমাদের এই একটা সরল দোলক, এই সুতাটা হলো এ সংকুচিত বা প্রসারিত হতে পারবে না, এর দৈর্ঘ্যটা সেম থাকবে। তাহলে এই সুতার যে দৈর্ঘ্যটা বা লেন্থটা, এটাকে আমার ছোট এল ধরলাম, এটা ছোট এল। এবং এই যে ববটা বা যে বলটা আমরা ঝুলাইছি এই যে তোমার ইসের সাথে, সুতার সাথে, এই বলটার কেন্দ্র আছে। তো কেন্দ্র থেকে এর পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটা কি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে আর ধরলাম। তো এই যে ববটা বা যে বলটা, এর ব্যাসার্ধ যদি আর হয় এবং আমাদের সুতার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এই সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য বা বড় এল ইকুয়াল টু এল প্লাস আর। তো সুতার দৈর্ঘ্য এবং আমাদের যে এই যে বব বা বলের যে তোমার ব্যাসার্ধটা, এই দুইটার যোগফল হবে আমাদের এই যে ইসের তোমার আমাদের যে এই যে সরল দোলকটা, এই সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য। তো আমরা এই সরল দোলক সম্বন্ধে জানলাম।
এখন এই সরল দোলকটাকে যদি আমরা যে কোনো একদিকে টেনে ছেড়ে দিই, এই যে সরল দোলকের যে ববটা, এটাকে মোটামুটি ভরহীন ধরা হয়, মানে এইটার কোনো ভর থাকবে না এবং সুতাটা তৈরি হবে যেটা সংকুচিত হতে পারবে না, প্রসারিত হতে পারবে না। তো আসলে বাস্তবে এরকম পারফেক্ট যে আমাদের পেন্ডুলাম যেটা, এটা ক্রিয়েট করা সম্ভব নয়। তো এরকম একটা ধরে নিলাম আমরা ইমেজিনারি আর কি। তো এই ববটাকে যদি আমরা একদিকে টেনে এই দিকে পর্যন্ত টেনে ছেড়ে দেই, তাহলে দেখা যাবে কি এখান থেকে নিচের দিকে নামতে থাকবে। কিসের প্রভাবে? অভিকর্ষজ বলের প্রভাবে বা আমাদের জি এর প্রভাবে। জি এর প্রভাবে এই আস্তে 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 নিচের দিকে নামতে থাকবে। নিচের দিকে নামতে 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 যখন এই সাম্যাবস্থায় আসবে, এটাকে বলা হয় সাম্যাবস্থা, হ্যাঁ, এই পয়েন্টটা। তো সে যখন সাম্যাবস্থায় আসবে তখন কিন্তু সে স্থির হতে পারবে না, কারণ আমরা একে টেনে ছেড়ে দিয়েছি, ফলে এর ভিতরে একটা বলের উদ্ভব ঘটছে না। তো এই বলটা রিলিজ করতে 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 যখন এখানে আসবে, তখন নিজের ভিতর গতিশক্তিটা বৃদ্ধি পাবে। জি এর প্রভাবে গতিশক্তি বৃদ্ধি পাবে। গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে এই সাম্যাবস্থায় স্থির না হয়ে আবার এই দিকে উঠে যাবে, এই পর্যন্ত উঠে যাবে। হ্যাঁ, এই পর্যন্ত উঠে যাওয়ার পর আবার নিচের দিকে নামতে থাকবে জি এর প্রভাবে, এবং তার ভিতরে যে তোমার গতিশক্তিটা ক্রিয়েট হবে, এই গতিশক্তির প্রভাবে আবার উঠে যাবে। তো এইখান থেকে শুরু করে একবার এইদিকে আসতে এবং এইখান থেকে আরেকবার এইদিকে আসতে, এই যে দুইবার যেতে যে সময়টা, তাকে বলা হয় আমাদের পর্যায়কাল, বা বড় টি দিয়ে আমরা প্রকাশ করি পর্যায়কালকে। এবার আমাদের এই যে পর্যায়কাল এবং আমাদের যে দৈর্ঘ্যটা, লেন্থ যেটা আছে আমাদের কার্যকর দৈর্ঘ্য, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। তো কার্যকর দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্কটা আমরা একটু দেখি, সেটা হলো পর্যায়কাল, এটা হলো আমাদের কার্যকর দৈর্ঘ্যের, আর কার্যকর দৈর্ঘ্যটা আমরা ছোট এল দিয়ে লিখি বা বড় এল দিয়ে, এই কার্যকর দৈর্ঘ্যটার বর্গমূলের সমানুপাতিক। তাহলে পর্যায়কাল হলো কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এবং আমাদের এই যে পর্যায়কালটা, এটা আমাদের অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এটাকে আমরা লিখতে পারি টি প্রপোর্শনাল টু √L/G। কারণ আমাদের আবার সেই যে আমাদের এই যে সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য একটা ধ্রুবক আনতে হবে। তো সেই ধ্রুবকটা যদি আমরা আনি, তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় টি ইকুয়াল টু 2π। এই 2πটা হলো আমাদের যে ধ্রুবকটা বা কনস্ট্যান্টটা। তো 2π√L/G, এটা হলো আমাদের সরল দোলকের যে পর্যায়কাল আছে তার সাথে কার্যকর দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের সম্পর্ক। এখন এর সাথে আমাদের ওই যে ভরের সাথে সম্পর্ক আছে, এই যে পর্যায়কালের। তো ভরের এটা হলো স্প্রিং এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, স্প্রিং এর ক্ষেত্রে এটা হলো তোমার ভরের বর্গমূলের সমানুপাতিক এবং স্প্রিং ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে আবার লেখা যায় টি প্রপোর্শনাল টু √M/K। তো আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দেই, তাহলে আমরা লিখতে পারবো টি ইকুয়াল টু 2π√M/K। তো আমাদের সরল দোলকের ক্ষেত্রে এই দুইটা সূত্র আছে, টি ইকুয়াল টু 2π√M/K, টি ইকুয়াল টু 2π√L/G। তো এটা মূলত সরল দোলকের ক্ষেত্রে, আর এটা স্প্রিং এর ক্ষেত্রে সাধারণত ধরা হয়। তো স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিংটা মোটামুটি একটা সরল দোলকের মতো, এই জন্য স্প্রিং এবং তোমার সরল দোলকের সূত্রটা মোটামুটি সেম। এই সূত্র থেকে আমাদের যদি এখানে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্যটা দেওয়া থাকে এবং আমরা আমাদের অভিকর্ষ ত্বরণের মান তো আমরা জানি, এবং 2π জিনিসটা এটা একটা ধ্রুবক, 2π এর মানটাও আমরা জানি। তো আমাদের কার্যকর দৈর্ঘ্যের মান দেওয়া থাকলে আমরা পর্যায়কাল বের করতে পারবো। এবং স্প্রিং এর ক্ষেত্রে যদি আমাদের ভর দেওয়া থাকে এবং আমাদের এই যে স্প্রিং ধ্রুবকটা দেওয়া থাকে, সেক্ষেত্রেও আমরা পর্যায়কাল বের করতে পারবো। তো আশা করি সরল স্পন্দন গতি এবং আমাদের এই যে পেন্ডুলাম যেটা সরল দোলক এবং এর আমাদের যে সূত্র দুটো আছে, এটা মোটামুটি ক্লিয়ার। তো আমরা একটা অ্যানিমেশন থেকে একটু বুঝি। দেখো, এই যে আমাদের সরল দোলক, এইটাকে বলা হয় সরল দোলকের, এটাকে বলা হয় সুতার দৈর্ঘ্য। এবং এই যে ববটা, এইটুকুকে বলা হয় ববের ব্যাসার্ধ। এই সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধ এইটুকু মিলে আমাদের তৈরি হয় কার্যকর দৈর্ঘ্য, টোটাল লেন্থ। তো সরল দোলকটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি।
দেখো এই যে সরল দোলকটা, এটাকে যদি আমরা এই ববটাকে একদিকে টেনে এই পর্যন্ত টেনে যদি ছেড়ে দেই, তাহলে সে জি এর প্রভাবে নিচের দিকে আসতে থাকবে। নিচের দিকে আস্তে আস্তে সাম্যাবস্থায় যখন আসবে, তখন এর গতিশক্তিটা হবে সর্বোচ্চ। গতিশক্তি সর্বোচ্চ হওয়ার কারণে এই গতিশক্তির প্রভাবে আবার বিপরীত দিকে উঠে যাবে। বিপরীত দিকে যখন উঠে যাবে, তখন আমাদের যে কাজটা হয়, অভিকর্ষ ত্বরণের প্রভাবে আবার নিচের দিকে নামতে থাকে। আবার যখন সাম্যাবস্থায় আসে, তখন এর গতিশক্তি সর্বোচ্চ, আবার বিপরীত দিকে উঠে যায়। তো সরল দোলকের যে ব্যাপারটা, এটাকে ধরা হয় যে এই ববের আমাদের যদি ভর হয় নগণ্য এবং সুতাটা যদি হয় সংকোচন এবং প্রসারণ হবে না, তাহলে এই সরল দোলকটাকে একবার যদি আমরা টেনে ছেড়ে দেই, সরল দোলককে যদি আমরা একবার টেনে ছেড়ে দেই, তাহলে এটি আজীবন চলতে থাকবে, যদি আমরা সরল দোলকের শর্ত মেনে সরল দোলক তৈরি করতে পারি। তো এই গেল সরল দোলক। এবং আমি যে পরের সূত্রটা তোমাদের দেখিয়েছিলাম, পরের যে সূত্রটা ছিল আমাদের স্প্রিং এর ক্ষেত্রে, টি ইকুয়াল টু 2π√m/k, সেটা এভাবে কাজ করে। এই যে দেখো, এরকম যদি একটা স্প্রিং থাকে, তাকে যদি আমরা একবার প্রসারণ করে ছেড়ে দেই, তাহলে সে প্রসারিত হয়ে প্রত্যয়নী বলের প্রভাবে একবার সংকুচিত হবে, আবার প্রসারিত হবে, আবার সংকুচিত। এটাকেও যদি আমরা এর নিয়ম মেনে তৈরি করতে পারি, তাহলে আমি যদি একে একবার প্রসারিত করে ছেড়ে দেই, তাহলে আজীবন সংকুচিত প্রসারিত হতে থাকবে। তো আমাদের এই সরল সন্ধিত স্পন্দন গতির আমাদের এই যে দুইটা উদাহরণ তোমরা অ্যানিমেশন আকারে দেখতে পারো, দেখলে একটু ভালো বুঝতে পারবে আর কি। তো আমাদের এই যে সরল দোলক এবং স্প্রিং এর পর আমাদের আসে সরল স্পন্দন গতির আরো কিছু রাশিমালা আসে। তো এই রাশিমালাটা যদি আমরা একটু দেখি, আমরা পর্যায়কালটা জেনেছি, এখান থেকে পর্যায়কাল জেনেছি, তারপর আমরা কার্যকর দৈর্ঘ্য জেনেছি। তো এখান থেকে আরো একটা রাশি যেটা কম্পাঙ্ক আসে। কম্পাঙ্ক জিনিসটা কি? কম্পনরত কোনো বস্তু কণা প্রতি সেকেন্ডে যতগুলো কম্পন দেয়, তাকে বলা হয় তার কম্পাঙ্ক। তো এই কম্পাঙ্ক জিনিসটা কে এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ। হ্যাঁ, এবং এফ ইকুয়াল টু 1/t, সরি, এফ ইকুয়াল টু আমাদের 1/t। এটা হলো পর্যায়কালের ব্যস্তানুপাতিক। আমাদের যে কম্পাঙ্কটা থাকবে, এটা হবে পর্যায়কালের ব্যস্তানুপাতিক। এবং আমাদের এই যে কম্পাঙ্কের একক হলো হার্জ বা পার সেকেন্ড। পার সেকেন্ড কিভাবে? দেখো, এই যে এককটা আসে এখান থেকে, আমরা যদি একটু দেখি, এই যে 1/t, তাই না? তো টি কি? পর্যায়কাল। তো পর্যায়কালের একক কি? সেকেন্ড। তো 1/সেকেন্ড। তো এই যে 1/সেকেন্ড যেটা, এই জিনিসটাকে আমাদের লেখা যায় পার সেকেন্ড। তো এখান থেকে আমাদের এই যে কম্পাঙ্ক যেটা, এই জিনিসটার মূল একক আসে পার সেকেন্ড, এবং এই পার সেকেন্ডটা কি বলা হয়? হার্জ। ওকে, তো পার সেকেন্ড থেকে আমরা হার্জ পেলাম। তো এখানে মূলত আমাদের এই যে কম্পাঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে বলা হয়েছে কম্পাঙ্ক এফ হচ্ছে প্রতি সেকেন্ডে পূর্ণ স্পন্দনের সংখ্যা। ওকে, তাহলে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দিবে, যতগুলো কম্পন দিবে, তাকে বলা হয় কম্পাঙ্ক। তো এরপরে আমরা আসি, এরপরে আমাদের তরঙ্গ কি। দেখো, আমরা সবাই পুকুরে বা নদীতে বা সমুদ্রে ঢেউ দেখেছি, তাই না? তো ঢেউটা কিরকম হয়? ঢেউয়ের আকারটা, কোনো জায়গায় আমরা পুকুরের ভিতরে যদি একটি ঢিল ছুঁড়ে মারি, তাহলে দেখবো কি তার চারপাশ থেকে এরকম ঢেউ উঠতেছে। হ্যাঁ, এরকম উঁচু উঁচু ঢেউ উঠতেছে। তো উঁচু উঁচু যে ঢেউগুলো সৃষ্টি হয়, একেই বলা হয় তরঙ্গ। হ্যাঁ, এটা এক ধরনের তরঙ্গ। তো শুধু এটাই যে তরঙ্গ তা না, আমাদের তরঙ্গের অনেক প্রকার আছে, ঠিক আছে? তো এই যে তরঙ্গ জিনিসটা, তোমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। তো এটা আমরা সামনে দেখব আসলে তরঙ্গ কি। এখানে আমাদের বলা আছে, এই যে ঢিল ছুঁড়ে দিলে সেই বিন্দু থেকে পানির তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে, তারপর এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যায়, সেটাও তরঙ্গ। কথা বলি যখন স্প্রিংকে সংকুচিত করে ছেড়ে দিলে তার ভিতর দিয়ে বিচ্যুতি ছুটে যায়, সেটাও তরঙ্গ। তরঙ্গ বা টান। টান করে রাখা একটা দড়ির মাঝে ঝাঁকুনি দিলে যে বিচ্যুতি তৈরি হয়, সেটাও এক ধরনের তরঙ্গ। তরঙ্গের আমাদের অনেক উদাহরণ আছে, আমরা দেখতে পারবো যে কত রকমের তরঙ্গ আছে। আসলে আমাদের চারিদিকে মানে তরঙ্গের অনেক প্রকার আছে, বা অনেক জিনিসের ভিতর তরঙ্গ আছে, বাট আমরা বুঝতে পারি না খালি চোখে। আমি যে কথা বলতেছি, এই কথাটা তোমার কানে পৌঁছাচ্ছে, এটাও তরঙ্গ রূপে। তো আমরা সামনে দেখব। তো এখানে তরঙ্গের যে জিনিসটা তোমরা একটু দেখতে পাচ্ছ, এই যে, তারপর যদি আমরা একটু সামনে আগাই,
তো তরঙ্গ, এখানে দেখো তরঙ্গ বলতে সাধারণত আমাদের এরূপ পর্যাবৃত্ত আন্দোলন কি বোঝায়, একক আন্দোলন বোঝায় কদাচিৎ, একক আন্দোলন বোঝায় কদাচিৎ। তো পর্যাবৃত্ত আন্দোলন বোঝায়, তাই না? তো কোনো একটা কণার পর্যাবৃত্ত যে আন্দোলনটা হবে, পর্যাবৃত্ত আন্দোলন বলতে কি, মানে সে তার পর্যায়কালের পর্যায়কালের সময়টা ধরে এটি নির্দিষ্ট কাজ করতে থাকবে এবং একই দিক থেকে নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতে থাকবে এভাবে একই সময় পর পর। হ্যাঁ, তো এই জিনিসটাই হলো তরঙ্গ। তো এবার বলা হয়েছে যে যেসব তরঙ্গের প্রবাহের জন্য বায়বীয়, তরল ও কঠিন মাধ্যমের প্রয়োজন হয় তাদের বলা হয় যান্ত্রিক তরঙ্গ। তো আমাদের এখানে তরঙ্গের দুইটা প্রকারভেদ দেখাচ্ছে, একটা হলো যান্ত্রিক তরঙ্গ আর একটা হলো তোমার তড়িৎচুম্বক তরঙ্গ। হ্যাঁ, তো যান্ত্রিক তরঙ্গ জিনিসটা কি, যেই তরঙ্গ আমাদের প্রবাহিত হওয়ার জন্য বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য, মানে সঞ্চালিত হওয়ার জন্য যদি কোনো মাধ্যমের প্রয়োজন হয়, যেমন বায়বীয় মাধ্যম হতে পারে, তরল মাধ্যম হতে পারে, কঠিন মাধ্যম হতে পারে, এরকম যদি কোনো মাধ্যমের প্রয়োজন হয় তাহলে আমরা ওই যে তরঙ্গটা ওটাকে বলবো যান্ত্রিক তরঙ্গ। এবং আমাদের এমন কিছু তরঙ্গ আছে যেই তরঙ্গের জন্য প্রবাহের জন্য বা সঞ্চালন হওয়ার জন্য আমাদের কোনো মাধ্যমের প্রয়োজন হবে না, সেই মাধ্যমের প্রয়োজন হবে না, সেটা হলো তোমার তড়িৎচুম্বক তরঙ্গ। এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, হ্যাঁ, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ সঞ্চালিত হওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, কিন্তু যান্ত্রিক তরঙ্গ সঞ্চালিত হওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়। তো এখান থেকে যে যান্ত্রিক তরঙ্গ এবং তড়িৎচুম্বক তরঙ্গ, এই জিনিসটা তোমরা একটু পড়ে নিবা। ওকে, এরপরে যদি আমরা আসি তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের কি কি বৈশিষ্ট্য থাকে আমরা দেখি। এটা একটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, তরঙ্গ জানবো, তরঙ্গের বৈশিষ্ট্য জানবো না তা তো হয় না, তাই না? তো তরঙ্গের বৈশিষ্ট্যের ভিতরে প্রথমেই কি আছে, প্রথম বৈশিষ্ট্য শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য এবং বাকি বৈশিষ্ট্যগুলো, প্রথম যে বৈশিষ্ট্যটা এটা বলছে শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গ, হ্যাঁ, এবং বাকি আমাদের 2 থেকে যে 5 নাম্বার বৈশিষ্ট্য সবগুলো অন্যান্য তরঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো প্রথম বৈশিষ্ট্যটা কি আমরা একটু দেখি। একটা মাধ্যমের ভেতর দিয়ে যখন তরঙ্গ যেতে থাকে তখন মাধ্যমের কণাগুলো নিজ অবস্থান থেকে শুধুমাত্র স্পন্দিত হয়, কিন্তু নিজেরা তরঙ্গের প্রবাহের দিকে সরে যায় না। এই কথাটা আমরা কিভাবে বুঝবো? যদি এরকম একটা পুকুর থাকে, এই পুকুরের এই বরাবর যদি আমি একটা ঢিল মারি তাহলে এখান থেকে তরঙ্গ সৃষ্টি হবে, তরঙ্গ সৃষ্টি হয়ে চারিদিকে ছড়িয়ে যাবে। এখন এই যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, আমি যেখানে ঢিল মেরেছি এইখানের পানি কি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে নাকি এখান থেকে শক্তি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে? তো এই যে তরঙ্গের, যে যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা বলা হয়েছে শক্তি সঞ্চালিত হয়, তরঙ্গের মাধ্যমের কণা সঞ্চালিত হয় না, এক স্থান থেকে আরেক স্থানে যায় না। তো আমি পানিতে এখানে যদি ঢিল মারি, এই ঢিল মারার প্রভাবে এই জায়গার পানি ছিটকে বা আস্তে আস্তে এখানে চলে যাবে না, কোনো সময় যাবে না, এখানের পানিটা এখানেই থাকবে, কিন্তু এই পানির ভিতরে আমি ঢিলের মাধ্যমে যে শক্তিটা প্রয়োগ করেছি সেই শক্তিটা তরঙ্গ আকারে এক স্থান থেকে আরেক স্থানে এরকম পারের দিকে ছড়িয়ে যেতে থাকবে। ওকে, তাহলে শক্তি সঞ্চালিত হয়, কণা সঞ্চালিত হয় না। এটা হলো আমাদের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা, তরঙ্গের মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে, প্রবাহিত শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। হ্যাঁ, তরঙ্গের বিস্তার জিনিসটা আমরা একটু দেখি, এখানে আমাদের একটা নতুন টার্ম আসছে, তরঙ্গের বিস্তার। ওকে, তো আমাদের যদি এরকম একটা তরঙ্গ হয়, এরকম যদি একটা তরঙ্গ হয় তাহলে এই তরঙ্গটা উপরে, মানে সর্বোচ্চ যেই উচ্চতায় পৌঁছায়, সর্বোচ্চ যেই উচ্চতা, এইটুকুকে বলা হয় তরঙ্গের বিস্তার। সর্বোচ্চ যেই জিনিস উচ্চতায় পৌঁছায়, এই যে তরঙ্গের যে পিক পয়েন্ট যেটাকে আমরা বলি, এই যে পিক পয়েন্ট, তাহলে এইটাকে হলো সাম্যাবস্থা। হ্যাঁ, এই সাম্যাবস্থা থেকে যে এই যে পিক পয়েন্টের যে দূরত্বটা, এটাকে বলা হয় বিস্তার। তো এখানে বলা হয়েছে আমাদের বিস্তারের প্রবাহিত শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। তো প্রবাহিত যে শক্তিটা হবে আমাদের, ই পরিমাণ শক্তি যদি হয়, এই যে শক্তিটা আমাদের বিস্তারকে এ দ্বারা প্রকাশ করা হয়, এই বিস্তারের বর্গের সমানুপাতিক, তাহলে ই প্রপোর্শনাল টু এ স্কয়ার। এখান থেকে আমরা জানতে পারি যে যদি দুইটা শক্তি হয়, মানে দুইটা তরঙ্গ যদি হয়, দুইটা তরঙ্গের দুইটা শক্তি হয়, তাহলে এভাবে আমরা লিখতে পারি E1 by E2 equal to A1 স্কয়ার বাই A2 স্কয়ার, যেহেতু আমাদের এই যে শক্তিটা বিস্তারের বর্গের সমানুপাতিক। এবার বলা হয়েছে, এই যে এখানে বলা হয়েছে যদি বিস্তার দ্বিগুণ হয় তাহলে প্রবাহিত শক্তি হবে 4 গুণ, তাহলে বিস্তার 3 গুণ হলে প্রবাহিত শক্তি হবে কত? 9 গুণ। তো এভাবে আমাদের প্রশ্ন আসে আর কি, অবজেক্টিভে বেশি আসে, এমসিকিউতে।
এবার 3 নম্বরে বলা হয়েছে সব তরঙ্গেরই একটা বেগ থাকে, যে মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ প্রবাহিত হয় তার প্রকৃতির উপর নির্ভর করে তরঙ্গের বেগ। ওকে, তাহলে প্রত্যেকটা তরঙ্গেরই বেগ থাকবে। হ্যাঁ, অবশ্যই একটা তরঙ্গ যদি শক্তি সঞ্চালিত করে, তাহলে শক্তি সঞ্চালিত করা মানে কি এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। তাহলে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য তাকে প্রথমে গতিশীল হতে হবে। তো সে গতিশীল হবে এবং তার বেগ থাকবে না, এটা তো কোনো মানে নাই, তাই না? তো গতিশীল প্রত্যেকটা বস্তুরই বেগ থাকে। তেমন ভাবে তরঙ্গ যখন শক্তি সঞ্চালন করবে, শক্তি সঞ্চালনের ফলে এক স্থান থেকে আরেক স্থানে যাবে, মানে গতিশীল হবে, তো তার একটা বেগ থাকবে। এই বেগটা আমাদের শূন্য স্থানে বা বায়বীয় মাধ্যমে আমাদের যে বাতাসে আর কি, বাতাসে আমাদের শব্দের বেগটা হয় 330 মিটার পার সেকেন্ড, এবং পানিতে এটা মোটামুটি 1493 মিটার পার সেকেন্ডের মতো। আর লোহায় আরো বেশি, মানে কঠিন পদার্থ আর কি, লোহায় এটা মোটামুটি 5400 সামথিং এরকম মিটার পার সেকেন্ড। এরপর 4 নাম্বার বৈশিষ্ট্য, তরঙ্গের প্রতিফলন কিংবা প্রতিসরণ হয়। তরঙ্গের প্রতিফলন হতে পারে এবং প্রতিসরণ হতে পারে। প্রতিফলন কি? প্রতিফলন হলো কোনো একটা জিনিস এই দিকে আসতেছে এবং ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে, তাই না? এই যে আমাদের অবিলম্বের সাথে একই কোণ করে, তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ এটা সমান, আমরা এটা আবার আলোর চ্যাপ্টারে জানি। তাহলে এই যে আলো যেভাবে প্রতিফলিত হয়, আলো যেভাবে প্রতিফলিত হয় একইভাবে তরঙ্গ প্রতিফলিত হতে পারে। তরঙ্গ প্রতিফলিত হতে পারে এবং প্রতিসরিত হতে পারে, প্রতিসরিত হতে পারে আর কি, প্রতিসরণ হতে পারে। তো প্রতিসরিত কিভাবে হয়? আলো যেভাবে প্রতিসরিত হয়, তোমার আলো একটা তরঙ্গ, হ্যাঁ, আলো এক ধরনের তরঙ্গ। তো আলো যেহেতু প্রতিফলিত হতে পারে, প্রতিসরিত হতে পারে, তার মানে তরঙ্গ প্রতিফলিত হতে পারে, প্রতিসরিত হতে পারে। এর ভিতরের পড়াগুলো একটু পড়ে নিবা তোমরা। মেইন যে কি পয়েন্টটা সেটা হলো প্রতিফলন হয়, প্রতিসরণ হয়। ওকে, এরপর আমাদের তরঙ্গের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মাঝে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উপরিপাতন। তরঙ্গের উপরিপাতন এই জিনিসটা প্রতিফলন প্রতিসরণের থেকেও একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই যে উপরিপাতন জিনিসটা কি, উপরিপাতন জিনিসটা আমরা একটু দেখি। আমাদের এই একটি তরঙ্গ, ওকে, এবং এটা আরেকটা তরঙ্গ। দেখো, আমরা যদি এটাকে বলি এ তরঙ্গ আর এটাকে যদি বলি বি তরঙ্গ, তাহলে আমাদের এই যে এ তরঙ্গটা এখানে 0 থেকে শুরু হয়েছে এবং আস্তে আস্তে বাড়তেছে, তারপর আস্তে আস্তে কমতেছে। এবং বি তরঙ্গ যেটা, এটাও 0 থেকে শুরু হয়েছে, সাম্যাবস্থা থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে বাড়তেছে, তারপর কমতেছে। তার মানে আমরা বলতে পারি এ তরঙ্গটা এবং বি তরঙ্গটা একই অবস্থায় আছে, তাই না? মানে একই দশায় আছে, সমদশায় আছে। এই জিনিসটাকে ফিজিক্সের ভাষায় বলা হয় সমদশা। তো দুইটা তরঙ্গ যখন সমদশা সম্পন্ন হয়, তখন যখন এই তরঙ্গ দুইটাকে যদি একটাকে আরেকটার উপর স্থাপন করা হয়, মানে এটাকে এটার উপরে দেওয়া হয় অথবা বিকে এর উপরে উঠানো হয়, মানে একটাকে যদি আরেকটার উপরে স্থাপন করা হয়, এটাকে বলা হয় উপরিপাতন। তো এই যে উপরিপাতন জিনিসটা, এটাকে যদি আমি এটার উপর স্থাপন করি, তাহলে এর যে আমাদের আমরা একটু আগে দেখেছি যে বিস্তার, তো বিস্তারকে আমরা এ দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, তো এর বিস্তারটা যদি হয় এ, আর এর বিস্তারটা যদি হয় a1, এর বিস্তারটা যদি হয় a2, তাহলে সমদশা সম্পন্ন যদি থাকে, তাহলে উপরিপাতনের পর আমাদের নতুন যে তরঙ্গটা সৃষ্টি হবে তার বিস্তার হবে a1 প্লাস a2। মানে এই a1 প্লাস a2 এই জিনিসটা a1 এর থেকেও বড় হবে, a2 এর থেকেও বড় হবে, মানে যদি সমদশায় থাকে। কিন্তু আমাদের এই দুইটা তরঙ্গ যদি পরস্পর বিপরীত দশায় থাকে, বিপরীত দশা কিভাবে হয় আমরা একটু দেখি। আমাদের প্রথম তরঙ্গটা যদি সাম্যাবস্থান থেকে শুরু হয়ে এভাবে বাড়ে এবং কমে, এবং আমাদের দ্বিতীয় তরঙ্গটা যদি এভাবে সাম্যাবস্থান থেকে এই যে বিপরীত দিকে এভাবে শুরু হয়, ওকে, এটা সাম্যাবস্থান থেকে মাইনাসের দিকে গেছে, আর এটা সাম্যাবস্থান থেকে প্রথমে প্লাসের দিকে গেছে। তো এরকম যদি বিপরীত দশা সম্পন্ন দুইটা তরঙ্গ হয়, তাদের যদি উপরিপাতন ঘটানো হয়, মানে তাদেরকে যদি একটিকে আরেকটার উপর স্থাপন করা হয় এবং এর বিস্তার যদি হয় a1, এর বিস্তার যদি হয় তোমার a2, তাহলে এইটাকে এটার উপর স্থাপন করলে, তাহলে এদের ফলে যে নতুন যে তরঙ্গটা সৃষ্টি হবে, ধরলাম এরকম কিছু একটা তরঙ্গ সৃষ্টি হবে, এই তরঙ্গটার বিস্তার হবে a1 মাইনাস a2। ক্লিয়ার? এই জিনিসটা হচ্ছে আমাদের উপরিপাতন। তো আমাদের উপরিপাতনের পরে আছে তরঙ্গের উপরিপাতন জিনিসটা। তো তরঙ্গের উপরিপাতন হয়, এটা তোমরা অবশ্যই মনে রাখবে, তরঙ্গের উপরিপাতন হয়, উপরিপাতন।
প্রতিফলন, প্রতিসরণ। এরপরে আসি তরঙ্গের প্রকারভেদ। তো এই প্রথমে তরঙ্গের একটা প্রকার দেখছিলাম আমরা, একটা হলো যান্ত্রিক তরঙ্গ আর একটা তড়িৎচুম্বক তরঙ্গ। তো এখানে যে প্রকারভেদ দেওয়া আছে এটা হলো মাধ্যমের দিকের সাথে তরঙ্গটা কিভাবে সঞ্চালিত হয়। ওকে, আমরা জানি তো তরঙ্গ আমাদের যে যান্ত্রিক তরঙ্গ, এটা আবার যান্ত্রিক তরঙ্গের প্রকারভেদ, তাই না? কারণ যান্ত্রিক তরঙ্গের জন্যই মাধ্যমের প্রয়োজন হয়, আমরা পড়েছিলাম। কিন্তু তড়িৎচুম্বকের তরঙ্গের জন্য মানে এর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তো যান্ত্রিক তরঙ্গকে আবার মাধ্যমের এই যে সঞ্চালনের দিকের সাথে, মাধ্যমের দিকের সাথে কিরকম ভাবে অগ্রসর হয় এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ, একটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ। তো অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ কি, চলো আমরা একটু জেনে নেই। আমাদের এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গটা আমরা এখানে যে দেখতে পাচ্ছি, এই যে অ্যানিমেশনটা, এটা হলো আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গের অ্যানিমেশন। এখানে দেখো, এই যে একবার স্পন্দন হওয়ার পর এই যে একটি জায়গায় আমাদের এখানে এসে কণাগুলো জড়ো হচ্ছে, মানে এখানে একটু ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, আবার এখানে একটু ঘনত্ব কম, এখানে এসে ঘনত্বটা বৃদ্ধি পাচ্ছে। মানে কি, এটা হলো সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। এই জিনিসটা এভাবে আসে, হ্যাঁ, এখানে একটু হালকা হালকা রেখা আর এখানে খুব গাঢ়, হ্যাঁ, এখানে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এইভাবে অগ্রসর হয়। মানে এটা এই যে আমাদের মাধ্যমের দিক হলো এই দিকে, মাধ্যমের দিক হলো সামনের দিকে, এবং এটাও সামনের দিকে কোণ করে আগাচ্ছে। অতএব মাধ্যমের দিকের সাথে যদি একই দিকে অগ্রসর হয়, তরঙ্গর কণাগুলো যদি মাধ্যমের দিকের সাথে 0 ডিগ্রি কোণ করে অগ্রসর হয়, সোজা কথা বলতে 0 ডিগ্রি কোণ করে যদি অগ্রসর হয় মাধ্যমের দিকের সাথে, তাহলে ওই তরঙ্গটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমাদের শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবং কোন তরঙ্গ যদি মাধ্যমের দিকের সাথে, দেখো মাধ্যমের দিক এইদিকে, মাধ্যমের দিক এইদিকে, আমাদের মাধ্যমের দিকটা কিন্তু সামনের দিকে, কিন্তু আমরা এই যে নীল দাগ দেওয়া যেটা, এই যে ব্লু লাইন, এই ব্লু লাইনটাকে যদি আমরা তরঙ্গ কনসিডার করি, তাহলে এই যে ব্লু লাইনটা আমরা দেখতে পাইতেছি, এই ব্লু লাইনটা কিন্তু যাইতেছে উপর নিচের দিকে, তাই না? উপর নিচে, উপর নিচে। আমাদের যে মাধ্যমের দিক কিন্তু এই দিকে, হ্যাঁ, মাধ্যমের দিক এই দিকে, কিন্তু মাধ্যমের দিকের সাথে উপর নিচ করে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে যাচ্ছে, 90 ডিগ্রি কোণ করে যাচ্ছে। তাহলে যে তরঙ্গ মাধ্যমের দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে অগ্রসর হয়, 90 ডিগ্রি কোণ করে অগ্রসর হয়, ওই তরঙ্গকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ মাধ্যমের দিকের সাথে আমাদের 0 ডিগ্রি কোণ করে অগ্রসর হবে, এবং অনুপ্রস্থ তরঙ্গ মাধ্যমের দিকের সাথে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি কোণ করে অগ্রসর হবে। আমাদের শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এটা হলো শব্দ তরঙ্গ। ক্লিয়ার? অনুদৈর্ঘ্য এবং শব্দ তরঙ্গ। তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশিমালা আছে। আমরা এই যে কম্পাঙ্ক জিনিসটা, যেটা আমরা আগে দেখে এসেছি, কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়। এর একক হলো হার্জ বা পার সেকেন্ড বা হার্জ। এবং আমাদের একটি তরঙ্গ যদি আমরা দেখি, এই যে তরঙ্গ জিনিসটা, একবার সংকোচন একবার প্রসারণ, মানে পূর্ণ একটি তরঙ্গ তৈরি করতে যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে, পূর্ণ একটি তরঙ্গ তৈরি করতে সে যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে, এটাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে পূর্ণ একটি তরঙ্গের যতটুকু দৈর্ঘ্য বা পূর্ণ একটি তরঙ্গ তৈরি করতে যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এবং কম্পাঙ্ক জিনিসটা কি, একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সৃষ্টি করে বা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে একক সময়ে বা 1 সেকেন্ডে, তাকে বলা হয় কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক এবং আমরা এই যে তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা জানলাম। তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু এটা দৈর্ঘ্য, তাহলে এর একক হবে মিটার। ওকে, তো আমরা একক লিখতেছি, কিন্তু এর একক হবে মিটার। এবং আমরা একটু আগেই দেখে আসছি তরঙ্গের বৈশিষ্ট্যের ভিতরে যে তরঙ্গের একটি বেগ থাকবে। তো তরঙ্গের বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বেগের একক কি? বেগের একক মিটার পার সেকেন্ড। সরি, এটা একক আর কি, বেগের একক মিটার পার সেকেন্ড।
তো আমাদের এই যে তরঙ্গের বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য, এই তিনটির যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে আমরা একটি নতুন সূত্র পাই, সেটা হলো v ইকুয়াল টু এফ ল্যামডা। v ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে আমরা যদি ভিতরের লেখা একটু পড়তে যাই, এই যে দেখো, তরঙ্গের যে কোনো একটি দশা থেকে তার পরবর্তী একই দশার মাঝে দূরত্ব, দেখো এই তরঙ্গটা সামনে তো এইভাবে অগ্রসর হচ্ছে, তাই না, এইভাবে অগ্রসর হচ্ছে। তো যে কোনো একটি দশা, এই দশা না, এই দশা, এইটা একটা দশা, এই দশা থেকে তার সেম দশা, এই দশা, তাই না, এই দশা পর্যন্ত যতটুকু দূরত্ব, তাইলে এই দশা থেকে এই দশা পর্যন্ত, সেম দশা পর্যন্ত যতটুকু দূরত্ব, তাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। বা পূর্ণ একটা তরঙ্গ তৈরি করতে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাও তরঙ্গ দৈর্ঘ্য আমরা বলতে পারি। তো এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এক পর্যায়কালে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই হলো তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্য, বেগ এবং কম্পাঙ্কের ভিতর আমরা সম্পর্ক দেখলাম, v ইকুয়াল টু এফ ল্যামডা। এরপর আমাদের আসে শব্দ তরঙ্গ। তো আমি মাত্রই তোমাদেরকে বললাম শব্দ তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, যেই তরঙ্গ মাধ্যমের দিকের সাথে তোমার 0 ডিগ্রি কোণ করে অগ্রসর হয়, মানে একই দিকে অগ্রসর হয়, ওই তরঙ্গটাকেই বলা হয় তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো শব্দ তরঙ্গ আমাদের এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে শব্দ তরঙ্গের নিয়ে কিছু বলা হয়েছে, তাহলে আমরা কম্পন অনুভব করি, কথা বলার সময় বাতাস বের হয়, এই জিনিসটা বলা হয়েছে। পুরুষের গলার স্বর মোটা, নারী শিশুদের তীক্ষ্ণ, কিভাবে শব্দ সৃষ্টি হয় এটা বলা হয়েছে আর কি, এখানে তেমন কিছু নেই। এখানে আমরা একটি অ্যানিমেশনের মাধ্যমে শব্দ তরঙ্গটা দেখি। এটা একটা মাইক বা শব্দের উৎস, এখান থেকে শব্দ তৈরি হচ্ছে। শব্দ তৈরি হওয়ার পর যে কম্পাঙ্কটা বাতাসে ছড়িয়ে যায়, মানে তোমরা, আমি যে কথা বলছি, আমার কথাটাকেই খেয়াল করো। ধরো এইখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, আমার কথা বলার ফলে আমার মুখ থেকে যে তরঙ্গটা বের হলো বা আমার মুখ থেকে যে শক্তিটা বের হলো, এই শক্তিটা বাতাসের কণাগুলোকে ধাক্কা দিচ্ছে, এইগুলো হলো বাতাসের কণা। তুমি যদি খেয়াল করে থাকো, এই যে ফোটা 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 ফোটা, এগুলোকে বলা হয় বাতাসের কণা বা মাধ্যমের কণা। আমরা যদি ফিজিক্সের ভাষায় বলি তাহলে মাধ্যমের কণা। আমি যখন মুখ থেকে শব্দ তৈরি করছি বা তরঙ্গ বের হচ্ছে, বা এই যে শক্তিটা মাধ্যমের কণাগুলোকে আন্দোলিত করছে, অর্থাৎ মাধ্যমের কণাগুলোর মাধ্যমে আমার যে এই কথা বলার শক্তিটা, এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিভাবে অগ্রসর হয়? এটা এই যে সংকোচন প্রসারণের মাধ্যমে অগ্রসর হয়। এই যে আবার গিয়ে প্রসারণ, সংকোচন প্রসারণ, এভাবে এই সংকোচন প্রসারণের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়ে এই শক্তিটা শ্রোতা আছে যে বক্তার থেকে শ্রোতার কানে পৌঁছায়। কানে পৌঁছানোর ফলে কানের যে আমাদের পর্দা আছে, কানের পর্দায় এটা একটা আন্দোলন সৃষ্টি করে, হ্যাঁ, আন্দোলন সৃষ্টি করে। এই যে ধাক্কাটা, এই ধাক্কাটা, সংকোচন প্রসারণটা গিয়ে আমাদের কানের পর্দায় লাগে। কানের পর্দায় লাগার ফলে আমরা শব্দ শুনতে পাই। এই যে দেখো, যে আন্দোলনটা সৃষ্টি হচ্ছে, এখান থেকে যে সাউন্ডটা তৈরি হচ্ছে বা যে শক্তিটা নির্গত হচ্ছে, সেটা মাধ্যমের কণাগুলোকে আন্দোলিত করছে এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে। শক্তিটা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে, কণাগুলো কিন্তু একই স্থানে থাকে, এটা শব্দের একটা বৈশিষ্ট্য। তারপরে আমরা দেখি, এখানে মূলত এই স্লাইডে রাখা হয়েছে আমাদের শব্দ শোনার যে সীমা আর কি, শ্রাব্যতার যে সীমা মানুষের, এটা হলো আমাদের 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত। আমরা 20 হার্জ কম্পাঙ্ক থেকে 20,000 হার্জ বা 20 কিলো হার্জ, হ্যাঁ 20 কিলো হার্জ, এই রেঞ্জ পর্যন্ত আমরা শব্দ শুনতে পাই। আসলে আমরা 20,000 পর্যন্ত শুনতে পাই না, আমরা মোটামুটি এক একজনের শ্রাব্যতার ক্ষমতা অনুযায়ী 16,000, 17,000, 18,000 এরকম শুনতে পাই। তো ম্যাক্সিমাম যে তোমার লিমিট সেটা হলো 20 কিলো হার্জ, মানে 20,000 হার্জ পর্যন্ত, 20 থেকে 20,000 হার্জ পর্যন্ত আমরা শব্দ শুনতে পাই। তো এটাকে বলা হয় আমাদের শ্রাব্যতার সীমা। এই 20 হার্জের নিচে যে যদি কম্পাঙ্ক হয় 20 হার্জের নিচে, তাহলে সেটাকে বলা হয় শব্দেতর, হ্যাঁ, বা ইনফ্রাসাউন্ড। আর যদি 20,000 হার্জের উপরে হয় তাহলে সেটাকে বলা হয় শব্দোত্তর বা আল্ট্রাসাউন্ড। তো এই জিনিসটা খুব ভালোভাবে দেখো, আমাদের
শ্রাব্যতার সীমা, এবং শ্রাব্যতার সীমার নিচে হলো শব্দতর বা ইনফ্রাসাউন্ড, এবং শ্রাব্যতার সীমার উপরে হলো শব্দোত্তর বা আল্ট্রাসাউন্ড। এরপর যদি আমরা দেখি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, তাহলে আমাদের শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ, তাহলে যান্ত্রিক তরঙ্গের যা যা বৈশিষ্ট্য শব্দ তরঙ্গেরও তাই বৈশিষ্ট্য, এখান থেকে এক্সট্রা পড়তে হয় না। আমরা আগে যান্ত্রিক তরঙ্গ মানে তরঙ্গের বৈশিষ্ট্য পড়েছি, তাই না? তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো পড়েছি, তাহলে শব্দ এক ধরনের যান্ত্রিক তরঙ্গ, তাহলে যান্ত্রিক তরঙ্গের যা যা বৈশিষ্ট্য বা তরঙ্গের যা যা বৈশিষ্ট্য শব্দ তরঙ্গেরও তাই বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য? এই যে দেখো, প্রতিফলন হতে পারে, প্রতিসরণ হতে পারে, উপরিপতন হতে পারে, ওকে, এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এর বেগ বাড়তে পারে। হ্যাঁ, শব্দের বেগটা তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে। কিভাবে তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে আমরা দেখব। এরপরে আসে আমাদের প্রতিধ্বনি। আমরা প্রতিধ্বনি কিভাবে শুনতে পাই? কোনো একটা বদ্ধ রুমে যদি আমি অনেক জোরে আওয়াজ করি, তাহলে আমি আমার সাউন্ডটা কয়েকবার শুনতে পাবো। তো আমি আমার সাউন্ডটা কিভাবে শুনতে পাই? দেখো, এই যদি একটা বদ্ধ রুম হয় যে চারিদিক থেকে আটকানো, এইখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ, সে কি করলো? সে এখান থেকে সাউন্ড ক্রিয়েট করলো। সাউন্ড ক্রিয়েট করার ফলে হবে কি, তার যেহেতু রুমটা বন্ধ আছে, তো তার এই যে সাউন্ডটা বা এই যে শক্তিটা এখানে 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 গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, শুধু একদিকে না, তাই না? এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, তার এই যে সাউন্ডটা চারিদিকে গিয়ে যখন আবার এই যে ইসের সাথে প্রতিবন্ধকের সাথে ধাক্কা লাগবে, ফলে আবার বিপরীত দিকে ফিরে আসবে, তাই না? বিপরীত দিকে ফিরে আবার তার নিজের কানেই চলে আসবে। তো এই যে উনি যখন শব্দ তৈরি করলো, তখন কিন্তু নিজেও শুনতে পেয়েছে, তাই না? তো তৈরি করার সময় শব্দটা শুনতে পেল, এবং তৈরি হয়ে যখন এইখানে প্রতিবন্ধকের সাথে ধাক্কা পেয়ে আবার নিজের কানে এসে, কানের পর্দায় এসে এই যে শব্দটা বা শক্তিটার যে ধাক্কা লাগলো, ফলে আবার শব্দ শুনতে পেল, এই যে পুনরায় যে আবার শব্দটা শুনতে পেল, এটাকেই বলা হয় প্রতিধ্বনি। তো এই যে প্রতিধ্বনি শোনার আমাদের যে মস্তিষ্কে প্রতিধ্বনির যে অনুভূতিটা থাকে বা স্থায়িত্ব, শব্দের যে স্থায়িত্বটা থাকে, এটা হলো 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড মানে 0.1 সেকেন্ড বলতে বোঝায় আমরা যখন শব্দটা কানে শুনি, মানে শব্দের শক্তিটা যখন এসে আমাদের কানের পর্দায় আঘাত করে, কানের পর্দাকে আন্দোলিত করে, তখন আমরা শব্দটা শুনতে পাই, এবং ওই শব্দের রেশটা, শব্দের অনুভূতিটা আমাদের মস্তিষ্কে স্থায়ী হয় 0.1 সেকেন্ড যাবত। তো 0.1 সেকেন্ড যাবত যখন স্থায়ী হয়, তাহলে এই 0.1 সেকেন্ডের মাঝে যদি অন্য আরো শব্দ চলে আসে, আমাদের কানের পর্দাকে আঘাত করে, আন্দোলিত করে, তাহলে ওই শব্দগুলোকে আমরা আলাদা করতে পারি না, মানে শুনতে পারি না। তাহলে প্রথম শব্দটা ধরো, এই একজন মানুষ, এই মানুষের কানে একটি শব্দ এসে আঘাত করলো, তার কানকে আন্দোলিত করলো, এবং এর 0.1 সেকেন্ডের আগেই, মানে 0.05 সেকেন্ডের মধ্যে আর একটা শব্দ এসে এর কানকে আন্দোলিত করলো, ফলে আগের শব্দটার রেশ কিন্তু তার মস্তিষ্কে এখনো আছে, যার কারণে সেকেন্ড শব্দটা, দ্বিতীয় যে শব্দটা আসবে, সেই দ্বিতীয় শব্দটা সে শুনতে পাবে না। এটাকেই বলা হয় আমাদের এই যে অনুভূতির যে স্থায়িত্বকাল আর কি। তো এই 0.1 সেকেন্ড যখন হয়ে যাবে, তাহলে একটা মানুষ যদি শব্দ শুনে, হ্যাঁ, প্রথম একটা শব্দ শুনলো, শব্দ শোনার ধরো 0.2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর আর একটা শব্দ আসলো, তাহলে ওই শব্দটা সে স্পষ্ট শুনতে পাবে। শব্দ দুইটাকে তার মস্তিষ্ক আলাদা করতে পারবে এবং তাকে আলাদা করে শোনাতে পারবে, আলাদা অনুভূতি সৃষ্টি করতে পারবে, কারণ 0.1 সেকেন্ডের বেশি সময় পরে আসছে। তো এই যে জিনিসটা, এইটা আমাদের কাজে লাগে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে। প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে এই যে ব্যক্তিটা আমি দেখিয়েছিলাম, যে তিনি যখন শব্দ তৈরি করেছে, তখন নিজেও কিন্তু শব্দ শুনেছে। এরপর যখন প্রতিবন্ধকের সাথে ধাক্কা খেয়ে শব্দটা আবার এসেছে তার কানে, তখন সে প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না? পাবে। কখন পাবে? যখন এই যে সময়টা, এখানে শব্দটা গিয়ে এখানে আবার ব্যাক করতে যদি সময়টা 0.1 সেকেন্ডের বেশি হয়, সময়টা যদি 0.1 সেকেন্ডের বেশি হয়, তাহলে সে শব্দ শুনতে পাবে। কিন্তু এখানে যে এখানে আসতে শব্দটা যদি 0.1 সেকেন্ডের কম হয়, তাহলে সে আর শব্দ শুনতে পাবে না। এই জিনিসটাই এখানে বলা হয়েছে। তো এখানে আরো একটি ইনফরমেশন আছে, সেটা হলো বাদুরের তোমার শ্রাব্যতার সীমা। বাদুর মোটামুটি 100 কিলো হার্জ, মানে যেটাকে আমরা বলি 1 লক্ষ হার্জ। বাদুর 1 লক্ষ হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারে।
আমরা 20,000 হার্জ পর্যন্ত শুনতে পারি, বাদুর 1,00,000 হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারে, যেটাকে বলা হয় আল্ট্রাসাউন্ড, তাই না? তো বাদুর আল্ট্রাসাউন্ড শুনতে পারে। তো বাদুর আল্ট্রাসাউন্ড শুনে তোমার রাতের বেলা চলতে পারে। রাতের বেলা বাদুর করে কি, সে শব্দ তৈরি করে করে চলে, চোখে তো দেখতে পায় না অন্ধকারের ভিতরে, কিন্তু শব্দ তৈরি করে। শব্দ তৈরি করার ফলে কোনো একটা মাধ্যমে যদি সামনে কোনো প্রতিবন্ধক থাকে, তাহলে ওই প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে শব্দটা আবার তার কাছে ফিরে আসে। তাহলে সে ফিরে আসতে কতটুকু সময় লাগলো, কিভাবে ফিরে আসছে, এই জিনিসটা সে ক্যালকুলেট করে, তার মস্তিষ্ক এতটাই উন্নত, সে ক্যালকুলেট করে বুঝতে পারে তার থেকে কত দূরত্বে প্রতিবন্ধকটা আছে, এভাবেই সে চলাফেরা করে। ওকে, তারপরে আমরা দেখি শব্দের বেগের পার্থক্য। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। শব্দের বেগের পার্থক্যটা যদি আমরা একটু দেখি, এখানে যে টি জিনিসটা, এটা আমাদের আর পর্যায়কাল না, এই টিটা হলো আমাদের তাপমাত্রা। ওকে, টি হলো এখানে তাপমাত্রা। আমাদের শব্দের বেগ আছে, তাই না? বিভিন্ন শব্দের যে বেগ বা বিভিন্ন তরঙ্গের যে বেগ, এই শব্দ তরঙ্গের বেগটা আমাদের বাতাসে 330 মিটার পার সেকেন্ড, হাইড্রোজেন গ্যাসে হলো 1284। হাইড্রোজেনটা লাগে না, মোটামুটি বাতাস, পানি এবং লোহা, এই তিনটা জিনিস লাগে আমাদের। আমাদের প্রশ্নে আসে এই পারদ না, বাতাস, পানি, লোহা, এই তিনটা জিনিস এটা মুখস্থ থাকতে হয়। তো বাতাসে এই যে লোহায় 5000-এর উপরে আর কি, 5130, পানিতে 1493 এবং বাতাসে 330 মিটার পার সেকেন্ডের হিসাব প্রত্যেকটা। এবং হীরায় দেওয়া আছে হাইড্রোজেন। এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ হতে পারে এখান থেকে একটি ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে। ঠিক আছে, তো বাতাসে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তো তাপমাত্রা যদি আমাদের বাতাসের তাপমাত্রা যদি হয় 25 ডিগ্রি সেলসিয়াস, এখন এই যে তাপমাত্রাটা, এটা কি আমরা ডিগ্রি সেলসিয়াসে নিব নাকি কেলভিনে নিব? এখানে আমাদের তাপমাত্রাটা কেলভিনে নিতে হবে। তাহলে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন, তাই না? তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস হবে আমাদের 273 প্লাস 25, এটা হলো তোমার মোটামুটি 298 কেলভিন। 298 কেলভিন, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস সমান 298 কেলভিন। তাহলে আমাদের এটাকে কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার বলা হয়, যদিও আমাদের এখন কক্ষ তাপমাত্রা আমরা 35 ধরতে পারি, যে গরম পড়তেছে। তো আমাদের অঙ্কের জন্য বা বইয়ের ভাষায় কক্ষ তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। তো এই যে 298 কেলভিন, এটা কিন্তু তোমার তাপমাত্রাটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস। এই প্রত্যেকটার হিসাব 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যে প্রত্যেকটার হিসাব 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াসে, হ্যাঁ, 0 ডিগ্রি অথবা 273 কেলভিনে। হ্যাঁ, এই হিসাবটা 273 কেলভিন বা 0 ডিগ্রির ক্ষেত্রে। যদি তাপমাত্রা বাড়ে তাহলে শব্দের বেগের পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তিত হয়? শব্দের বেগটা হয় আমাদের এই যে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক হলো শব্দের বেগ। এখান থেকে আমরা একটি সূত্র পাই, সেটা হলো v1/v2 ইকুয়াল টু √T1/T2। এখানে তোমার একটা তাপমাত্রা দেওয়া থাকবে এবং দুইটা তাপমাত্রা দেওয়া থাকবে এবং যে কোনো একটা তাপমাত্রায় বেগ দেওয়া থাকবে। যেমন যদি বলা হয় যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হলো বাতাসে 330 মিটার পার সেকেন্ড, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ কত হবে? সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব, v1/v2 ইকুয়াল টু √T1/T2। এখানে যদি আমরা একটা ম্যাথ করি, আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ দেয়া আছে 330 মিটার পার সেকেন্ড। বলা হয়েছে 25 ডিগ্রি বা 30 ডিগ্রি নিয়ে আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত বাতাসের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হলো v1/v2 ইকুয়াল টু √T1/T2। এখন এই যে টি জিনিসটা বা তাপমাত্রাটা আমাদের কিন্তু কেলভিনে নিতে হবে। তো কেলভিনের ক্ষেত্রে এটাকে যদি আমরা ধরি টিঅন, তো আমাদের যে টিঅন তাপমাত্রাটা সেটা হলো 273 কেলভিন। ওকে, এবং আমাদের টি2 যে তাপমাত্রাটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস বা 273 যোগ 30 কেলভিন। তো এটাকে আমরা বলতে পারি 303 কেলভিন।
আমাদের এই টিয়ন তাপমাত্রায় বেগ ভিয়ন, যেটা টিয়ন তাপমাত্রায় বেগটাকে আমরা যদি ভিয়ন নেই, সেটা হলো 330 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা তিনটা রাশি পেলাম। আমাদের এখানে চারটার ভিতরে আমরা তিনটা রাশি পেলাম, একটা অজানা। তো একটা অজানা বের করতে পারবো, ধরি ভি2, ভি2টা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা ভিয়ন এই সূত্রটাকে যদি উল্টিয়ে লিখি, যেহেতু আমাদের ভি2 বের করা লাগবে, তাহলে ভি2 বাই ভিয়ন ইকুয়াল টু রুট ওভার টি2 বাই টিয়ন। এখন ভি2 এই পাশে রেখে, ভি2 যেহেতু বের করা লাগবে, তাহলে ভিয়ন ইন্টু রুট ওভার টি2 বাই টিয়ন। তাহলে ভিয়ন এর মান 330 ইন্টু রুট ওভার টি2 এর মান হলো আমাদের 303 এবং টিয়ন এর মান হলো 273। এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমরা যে মানটা পাই, সেই মানটা আসে মোটামুটি 347.66 মিটার পার সেকেন্ড। ওকে, 347.66 মিটার পার সেকেন্ড। তো আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ ছিল 330 মিটার পার সেকেন্ড। যখনই আমাদের তাপমাত্রা বাড়বে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বায়ুতে কত হবে, সেটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করলাম, 347.66 মিটার পার সেকেন্ড। এখন এটা তো তোমার বড় অঙ্ক করার ক্ষেত্রে তুমি এভাবে করবে, কিন্তু যদি তোমার এমসিকিউ এর ক্ষেত্রে বা বড় অঙ্কের ক্ষেত্রে তোমার সব অঙ্ক করা শেষ, লাস্টে খুব অল্প সময় আছে একটা অঙ্ক করার জন্য, তুমি সময় পাচ্ছ না, এভাবে তাপমাত্রা বের করার জন্য সময় পাচ্ছ না, তখন কি করবা? তখন একটি শর্টকাট আছে। শর্টকাটটি হলো প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড করে। তাহলে এইটা হলো আমাদের শর্টকাট। তোমার যদি সময় না থাকে বা এমসিকিউ এর ক্ষেত্রে যদি করা লাগে, তাহলে তুমি শর্টকাটে কিভাবে করবা? এখানে তো এই সূত্র দিয়ে করা যায়, আমাদের একটু লেন্দি হয়, কিন্তু শর্টকাটে বের করতে চাইলে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমরা এই অঙ্কটা যদি করে দেখি, এবার এই নিয়মে যদি আমরা এই শর্টকাট নিয়মে যদি অঙ্কটা করি, তাহলে আমাদের ছিল 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে দেওয়া ছিল 330, বের করতে বলেছিল 30 ডিগ্রিতে, তাই না? তাহলে আমরা প্রত্যেক ডিগ্রিতে বৃদ্ধি পাই কত? 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে 30 ডিগ্রিতে বৃদ্ধি পাবে কত? 30 ডিগ্রিতে বৃদ্ধি পাবে 30 ইন্টু 0.6, ক্লিয়ার? 30 ইন্টু 0.6 মিটার পার সেকেন্ড, তাহলে 318। এটা মোটামুটি 18 মিটার পার সেকেন্ডের মতো, 18 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। তাহলে 30 ডিগ্রিতে বৃদ্ধি পাবে 18 মিটার পার সেকেন্ড। তাহলে আগে ছিল কত? 330। তাহলে এখন টোটাল কত হবে? 330 যোগ 18, যেটা হবে 348 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের শর্টকাট নিয়মে, এবং আগের নিয়মে বের হয়েছিল রেজাল্ট কত? 347.66 মিটার পার সেকেন্ড, এবং আমাদের শর্টকাট নিয়মে বের হলো 348 মিটার পার সেকেন্ড, যেটা একদম কাছাকাছি, একদমই কাছাকাছি। তুমি 347.66 কে 348 নিতে পারো। তো এটা হলো আমাদের শর্টকাট নিয়ম। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড করে। তো শব্দের বেগটা আমরা দেখলাম, শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক দেখলাম।
এরপর আসি শব্দের ব্যবহার, ইউজেস অফ সাউন্ড। শব্দ ব্যবহার করে আমরা কি কি করতে পারি? তো ত্রিমাত্রিক সিসমিক সার্ভে, এই ত্রিমাত্রিক সিসমিক সার্ভেতে আমরা কি করতে পারি, আমাদের খনিজ সম্পদ আছে কিনা, মাটির নিচে খনিজ সম্পদ বা প্রাকৃতিক যে সম্পদটা ওটা আছে কিনা তার অবস্থান নির্ণয় করতে এই যে শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। যদি শব্দ তরঙ্গ দেওয়া হয় তাহলে জিওফোন নামে এক বিশেষ ধরনের রিসিভারে প্রতিফলিত তরঙ্গকে ধারণ করে আমরা বুঝতে পারি যে মাটির গভীরে আছে কিনা, এবং থাকলেও সেটা কত গভীরে আছে। এবং আল্ট্রাসাউন্ড ক্লিনার দিয়ে করা হয় কি, ল্যাবরেটরিতে যখন ছোটখাটো যন্ত্রপাতি নিখুঁতভাবে পরিষ্কার করতে হয় তখন আল্ট্রাসাউন্ড ক্লিনার ব্যবহার করা হয়। এখানে একটি তরলে ওই যে যন্ত্রপাতিগুলো মানে ময়লা যন্ত্রপাতিগুলো তরলে ভিজিয়ে রাখা হয় এবং ওর ভিতরে আল্ট্রাসাউন্ড ক্রিয়েট করা হয়, ফলে ওই সাউন্ডের তরঙ্গের ধাক্কায় তোমার ময়লা আবর্জনাগুলো বের হয়ে আসে, ফলে যন্ত্রপাতিগুলো পরিষ্কার হয়। তো শব্দের যদি ব্যবহার বলা হয় এই দুইটা ব্যবহার তুমি দিতে পারো। এরপর আসে সুরযুক্ত শব্দ। সুরযুক্ত শব্দ আমরা কিভাবে তৈরি করি, তা তিন ভাবে তৈরি করা যায় আমাদের সুরযুক্ত শব্দ। সেটা হলো তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র, বাতাসের প্রবাহ দিয়ে, আঘাত দিয়ে। তো তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কি, একতারা, বেহালা, সেতারা। এবার বাতাসের প্রবাহ বাঁশি, হারমোনিয়াম। আঘাত দিয়ে তৈরি করা ঢোল, তবলা, এগুলা। ঠিক আছে, সুরেলা শব্দ তৈরি করে এগুলা। সুরেলা করে তোলে, উপরিপাতন সুরেলা করে তোলে, উপরিপাতিত হয়ে সুরেলা শব্দ তৈরি করে। এই জিনিসটা একটু দেখতে পারো, এখান থেকে একটু রিডিং পড়লেই হয়ে যাবে। এরপর আমাদের আজকের একদম সর্বশেষ টপিক হলো শব্দের দূষণ। তো শব্দ জিনিসটা আমাদের অতি প্রয়োজনীয় একটা জিনিস, তাই না? আমরা কথা, এই যে শব্দ যদি সঞ্চালিত না হতো তাহলে আমরা একজন আরেকজনের কথা বুঝতে পারতাম না। কিন্তু এই শব্দের যে তীব্রতাটা এটা যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে এটা আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে। নবজাতক শিশু যারা আছে, নবজাতক শিশুদের তোমার শারীরিক গঠন আর আমাদের পূর্ণবয়স্ক মানুষের শারীরিক গঠন এক না, তাই না? তো তাদের কানের গঠনও আমাদের থেকে খুবই নাজুক। তো তাদের ক্ষেত্রে যদি এই যে তোমার অনেক তীব্রতার শব্দ তাদের কানে যায় তাহলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায় এবং মস্তিষ্কের সুষ্ঠু বিকাশ ঘটে না। এছাড়াও পূর্ণবয়স্ক মানুষের অনেক অসুবিধা হয়। তো এই যে শব্দের যে দূষণটা এটা আমরা এড়িয়ে চলবো, এবং কি কি কারণে শব্দের দূষণ হয় এটা এখানে বলা আছে। শব্দের দূষণ কমানোর জন্য কি কি করা যেতে পারে, কি কি কারণে শব্দের দূষণ হয়, এবং এইখানে শব্দের যে তীব্রতার মাত্রাটা এটা দেওয়া আছে, যে এই সব জিনিসে এই মাত্রায় শব্দ তৈরি হয়, ফলে শব্দ দূষণ হয়। যেমন জেট ইঞ্জিনে শব্দের তীব্রতা হলো 110 থেকে 140 ডেসিবেল। হ্যাঁ, ডেসিবেল বলা হয় এটাকে, শব্দ তীব্রতার একক। তো এই যে কোন কোন তোমার ইসে দেখো, আমাদের স্বাভাবিক যে কথাবার্তা, এই স্বাভাবিক কথাবার্তার তীব্রতা হলো 40 থেকে 60 ডেসিবেলের ভিতরে, কিন্তু জেট ইঞ্জিন বা ট্রাফিকে 80 থেকে 90 ডেসিবেল, অনেক বেশি, তাই না? তো এটা আমাদের কানের ক্ষেত্রে সহনীয় মাত্রার অনেক উপরে, ফলে এটা আমাদের আনন্দের সৃষ্টি করে না, এটা আমাদের কানে ব্যথার সৃষ্টি করে, বেদনার সৃষ্টি করে, ফলে এটাকে বলা হয় শব্দ দূষণ। শব্দ দূষণের ক্ষেত্রে তুমি মানে এই জিনিসটা, এই চার্টটা হলো ইম্পর্টেন্ট, যে কোন কোন জিনিসের শব্দের তীব্রতা কেমন। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে, নবাসের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।